বাড়ুজ্যে মারা গেলেন। পুণ্যবান মানুষ, নিয়মের শরীর, ভুগলেন না ভোগালেন না, চলে গেলেন সজ্ঞানে। সকালেও যথারীতি স্নান করেছেন, ফুল তুলেছেন, পুজো করেছেন। পুজো করে উঠে বড় ছেলেকে ডেকে বললেন, তোমরা আজ একটু সকাল সকাল আহার আদি সেরে নাও, আমার শরীরটা ভালো বুঝছি না, মনে হচ্ছে ডাক এসেছে। বড় ছেলে হতচকিত হয়ে তাকিয়ে থাকে, বোধ করি ধারণাও করতে পারে না লক্ষ্মীকান্ত শরীর খারাপের সঙ্গে তাদের আহার আদি সেরে নেওয়ার সম্পর্ক কোথায়, আর ডাক কথাটারই বা অর্থ কী। লক্ষ্মীকান্ত ছেলের এই বিহ্বলতায় হাসলেন, হেসে বললেন, আহারাদি সেরে দু ভাই আমার কাছে এসে বসবে, কিছু উপদেশ দিয়ে যাব। অবশ্য উপদেশ দেবার অধিকার আর কিছুই নয়। কতটুকুই বা জানি, জগৎকে কতটুকুই বা দেখেছি, তবু বয়সের অভিজ্ঞতা। বধূমাতাদের জানিয়ে দাওগে, রান্নার কতকগুলি পদ বাড়িয়ে যেন বিলম্ব না করে। বাপ কেবল তাদের খাওয়ার কথাই বলেছেন, কিন্তু তার নিজের? বড় ছেলে রুদ্ধকণ্ঠে বলে, আপনার অন্নপাক কখন হবে? এই দেখো বোকা ছেলে, বিচলিত হচ্ছ কেন? আমার আজ পূর্ণিমা, অন্ন নেই, ফলাহার একটু করে নেব, নারায়ণের প্রসাদ, প্রসাদে চিত্তশুদ্ধি দেহশুদ্ধি। ছেলে গিয়ে ছোট ভাইয়ের কাছে ভেঙে পড়ল। তারপর অন্তঃপুরিকারা টের পেলেন। কিছুক্ষণের মধ্যে সমস্ত সংসারে শোকের ছায়া নেমে এলো। কেউ অবিশ্বাস করল না, কেউ হাস্যকর বলে উড়িয়েও দিল না, অমোঘ নিশ্চিত বলে ধসে পড়ল। বাড়ুজ্যের সংসার থেকে এ সংবাদ সঙ্গে সঙ্গে বাইরেও ছড়িয়ে পড়ল, কারণ আগুন কখনো এক জায়গায় আবদ্ধ থাকে না। মুহূর্তে চারিদিকে প্রচার হয়ে গেল, বাড়ুজ্যে যে চললেন। কেন, বাড়ুজ্যে কোন বিদেশ ভ্রমণে যাচ্ছেন? নৌকা ভাড়া হয়ে গেছে? সঙ্গীরা প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে কোথাও? উঠোনে তুলসী মঞ্চের নিচে লক্ষ্মীকান্তর শেষ শয্যা বিছানো। বালিশে মাথা রেখে দুই হাত বুকে জড়ো করে টান টান শুয়ে আছেন তিনি সোজা, কপালে চন্দন লেখায় হরিনাম। দুটো চোখের ওপর পাতায় আর দুই কানে চন্দন মাখানো তুলসী পাতা, বুকের ওপর ছোট্ট একটা হাতে লেখা পুঁথি। লক্ষ্মীকান্তর নিজেরই হাতে লেখা গীতার কয়েকটি শ্লোক নিত্য পাঠ করতেন, সেটি সঙ্গে দেওয়া হয়েছে। যাত্রাকালে কেউ স্পর্শ করবে না, যাত্রীর নিষেধ। বিছানাটি ছেড়ে আশেপাশে মাথা হেঁট করে বসে আছে ছেলেরা, পাড়ায় কর্তা ব্যক্তিরা। অন্তঃপুরিকারা আলম্ব ঘোমটায় আবৃত হয়ে বসে নীরবে অশ্রু বিসর্জন করছেন। মৃত্যুর দণ্ডকাল ব্যতীত না হওয়া পর্যন্ত ডাক ছেড়ে কাঁদা চলবে না, সেটাও নিষেধ। ক্রন্দনধ্বনি আত্মার ঊর্ধ্বগতির পথে বিঘ্ন ঘটায়। চাটুজ্যেগিন্নিও সেই নিষেধাজ্ঞা শিরোধার্য করে নিঃশব্দে ডুকরোচ্ছেন। ঘোষাল এসে দাঁড়ালেন, কাপা গলায় বলে উঠলেন, জনক রাজার মতো চললে বাড়ুজ্যে। লক্ষ্মীকান্ত মৃদু হেসে মৃদুস্বরে বললেন, বিদেশ থেকে স্বদেশে, বিমাতার কাছ থেকে মাতার কাছে। তারপর ছেলেদের দিকে তাকিয়ে বললেন, তারক ব্রহ্ম, অর্থাৎ বৃথা কথায় কালক্ষেপ নয়। নমো নারায়ণায়, নমো নারায়ণায়, হরের নামৈব কেবলম। আস্তে আস্তে চোখের পাতা দুটো বুঝলেন লক্ষ্মীকান্ত। তুলসী পাতা দুটি ঢেকে দিল দুটি চোখের পাতা। নিঃশ্বাসের উত্থান পতনের সঙ্গে সঙ্গে নাম জপ হতে লাগলো ভেতরে। যতক্ষণ চলল শ্বাসের ওঠা পড়া, একসময় থামল। যাক, বয়স হয়েছিল লক্ষ্মীকান্তর, ভুগলেন না ভোগালেন না, চলে গেলেন, এতে দুঃখের কিছু নেই, অন্তত দুঃখ করা উচিত নয়।
মানুষ তো মরবার জন্যই এসেছে পৃথিবীতে। সেই তার সর্বশেষ আর সর্বশ্রেষ্ঠ কর্মটি যদি নিপুণভাবে নিখুঁতভাবে করে যেতে পারে, তার চাইতে আনন্দের আর কি আছে? না, লক্ষ্মীকান্তর মৃত্যুতে দুঃখের কিছু নেই, তবু নিকট আত্মীয়রা দুঃখ পায়। মায়াবদ্ধ জীবন দুঃখ না পেয়ে যাবে কোথায়? কিন্তু নিকট আত্মীয় না হয়েও একজন এর মৃত্যুতে দুঃখের সাগর ভাসে, সে হচ্ছে সারদা। শ্রাদ্ধ উপলক্ষে নতুন কুটুম্বকে নিমন্ত্রণ জানিয়েছে বাড়ুজ্যের ছেলেরা, আর নিয়মভঙ্গ অবধি থাকার আবেদন জানিয়ে রাসুকে নিতে লোক পাঠিয়েছে। তুলনা হিসাবে বলতে গেলে সারদার মাথায় একখানা ইট বসিয়েছে, নিয়ে যাবে পরদিন। কথা চলছে সারাদিন। এ বাড়ি থেকে রামকালীর খবর শোনা মাত্র একবার দেখা করে এসেছেন এবং যথারীতি হব্যিসান্নের জোগাড় পাঠিয়েছেন লৌকিকতা হিসেবে। প্রচুরই পাঠিয়েছেন। এখন আবার রাসুর সঙ্গে লোক যাবে। শ্রাদ্ধের সভা প্রণামী আর সমগ্র সংসারের ঘাটে ওঠার কাপড় চোপড় নিয়ে। নিয়মভঙ্গের দিন দুপুরে জাল ফেলানো হবে, মাছ যাবে। রাসুর শাশুড়িদের জন্য সিঁদুর, আলতা, পান, সুপারি, এই সব আলোচনাই চলছে সারাদিন। সারদার মনে হচ্ছে সবই যেন বড্ড বেশি বাড়াবাড়ি। এই যে তার বাবার খুড়ি মারা গেলেন সেবার, কই এত শব্দ হয়নি। যাক, সে কথা যাক, পয়সা আছে বিলোবে, কিন্তু সারদার খাস তালুকটুকু না এই উপলক্ষে বিকিয়ে যায়। রাতে ছাড়া কথা কওয়ার উপায় নেই। স্পন্দিত চিত্তে সংসারের কাজ সারে সারদা, আর প্রহর গোনে। তবে কুটুমদের একটু আক্কেল আছে, দিনে দিনেই চলে যায়নি, একটা রাত হাতে রেখেছে। এ বাড়ির খাওয়া দাওয়া মিটতে রাত দুপুর হয়, তবু এক সময় আসে সেই আকাঙ্ক্ষিত সময়, দরজার হুড়কো লাগিয়ে দেওয়া যায়। এবার সমস্ত সংসার থেকে পৃথক হয়ে এসে বসা যায় দুটি মানুষ। চট করে কথা বলা সারদার স্বভাব নয়। প্রথমটা যথারীতি প্রদীপ উস্কোয়, প্রদীপের শিখার ওপর বাটি ধরে ছেলের দুধ গরম করে ছেলেকে তুলে দুধ খাওয়ায়, তারপর তাকে শুইয়ে চাপড়ে তার ঘুম সম্পর্কে নিশ্চিত হয়ে এদিকে এসে পা ঝুলিয়ে বসে, বড় করে একটা নিঃশ্বাস ফেলে, তারপর বলে ওঠে, যাচ্ছ তাহলে? রাসু অবশ্য এ প্রশ্নের জন্য প্রস্তুত ছিল, তাই নির্লিপ্ত স্বরে বলে, যাওয়া ছাড়া তো উপায় দেখছি না। উপায় খুঁজে বেড়াচ্ছিলে বুঝি? ব্যগ্র তীক্ষ্ণ সুর। খুঁজে আর কি বেড়াবো, জানি তো ছাড়ান ছিঁড়েন নেই। চেষ্টা থাকলে ছাড়ান থাকে। আরও তীক্ষ্ণ হুল ফোটায় সারদা। কি করে শুনি? ঈষৎ উষ্মা প্রকাশ করে রাসু। শরীর খারাপের ছুতো দেখাতে পারলে কেউ টেনে নিয়ে যাবে না। রাসু বিরক্তভাবে বলে, সে ছুতোটা দেখাবো কি করে শুনি, এই আঁকারা দেহটা নিয়ে? সারদা এই বিরক্তিতে ভয় পায় না, দমে না। অম্লান বদনে বলে, চেষ্টা থাকলে কি না হয়। বলকা দুধ তোমার ধাতে অসৈরন্য। লুকিয়ে সের 2-3 কাঁচা দুধ চুমুক দিয়ে খেয়ে ফেললেই এক্ষুনি 1-20 বার মাঠে ছুটতে হতো। অসুখ বলে টের পেত সবাই। গুরুজনদের সঙ্গে মিছে কথাও বলা হতো না। তা এটা আর মিছে ছাড়া কি? মিছে কথা না হয়ে হয় মিছে আচরণ। নীতিবাগীশ রাসু জোর দিয়ে বলে, থামো থামো। সারদা তীব্র প্রতিবাদ করে ওঠে, এটুকু তো আর কখনো করো না গোসাই ঠাকুর। ফটা বড়ঠাকুর বাড়ি থেকে পাশা খেলে দেরি করে ফিরে সদর দরজা না ঢুকে খিড়কি দিয়ে ঢোকা হয় কেন শুনি?
মেজ কাকা মশাইয়ের যে সংস্কৃত পড়ার টোল ঠিক করে দিয়েছেন, সেখানে তো মাসের মধ্যে 10 দিন কামাই দাও, সে কথা জানাও ওনাকে। নিত্য নিয়মে বেরিয়ে এখান ওখান করে বেড়াও না। আমাকে আর তুমি ধমক দেখাতে এসো না। আমি কাউকে কিছু দেখাতে চাই না। বীরপুরুষ রাসু বলে, গুরুজন যা নির্দেশ দেবেন মানব, ব্যাস। তা তো মানবেই, সেখানে যে মধু আছে, নতুন বাগানের নতুন ফুল, পাটমহলের পাটরানী। বাজে কথা বলো না, বাজে কথাই বটে। সারদা আর একটা নিঃশ্বাস ফেলে বলে, আমার গায়ে ছুঁয়ে প্রতিজ্ঞে নিয়েছিলে, সে কথা মনে পড়েছে? পড়বে না কেন? তা আমি তো আর জামাই ষষ্ঠীর নেমন্তন্ন খেতে যাচ্ছি না, যাচ্ছি একটা মান্যমান লোকের শ্রাদ্ধই। তার সঙ্গে আমারও শ্রাদ্ধ পিণ্ডির ব্যবস্থা হচ্ছে, অন্তরেই জানাচ্ছি। এবার নিঘাত তারা মেয়ে পাঠাবার কথা কইবে। রাসু তেড়ে ওঠার ভান করে বলে, তোমার যেমন কথা, নিজে থেকে কেউ মেয়ে পাঠাবার কথা বলে? বলে বই কি, ক্ষেত্তর বিশেষে বলে, সতীনের ওপরে পড়া মেয়ের কথাই বলে। বলি, তার ঘর বসতের বয়সটা হবে তবে তো। তুমি যেন রাত দিন দড়ি দেখে সাপ বলে কাতরাচ্ছ। বয়স? সারদা তীব্র ঝংকারে বলে ওঠে, মেয়ে মানুষের বয়স হতে আবার কদিন লাগে? 10 পেরোলেই বয়স। আর মেজ কাকা মশাইয়ের কড়াকড়ি জারিজুরি তো ভেঙেই গেল, নিজের মেয়েকেই যখন বয়স না হতেই পাঠালেন। গুরুজনের কথার ব্যাখ্যান করো না, কারণ ছিল তাই এ কাজ করেছেন। সারদা দুর্বার, সারদা অদম্য, সেও সমানে সমানে জবাব দেয়। তা তোমার দ্বিতীয় পক্ষকে শ্বশুর ঘর করতে নিয়ে আসার একটা কারণ আবিষ্কার করবে। তবে এই জেনে রেখো, নতুন বউ যদি আসে, সেও এক দৌড় দিয়ে ঢুকবে, আমিও আর এক দৌড় দিয়ে দড়ি কলসি নিয়ে বেরিয়ে যাব। অস্ত্রটা মোক্ষম। রাসু এবার কাবু হয়, আপোষের সুরে বলে, আচ্ছা, এত পেঁচিয়ে পেঁচিয়ে দুঃখ ডেকে আনবার কি দরকার তোমার বলতো? যাচ্ছি দাদা ঠাকুরের শ্রাদ্ধই, খাবো মাখবো চলে আসবো, ব্যাস। আমি কি কাউকে আনতে যাচ্ছি? তা সেটা মনে রাখলেই হতো। সারদা সহসা রাসুর একটা হাত টেনে নিয়ে ঘুমন্ত ছেলেটার মাথায় ঠেকিয়ে দিয়ে বলে, তবে সত্যি করে যাও সে কথা। আহ, ছি ছি, কি মতি বুদ্ধি তোমার, ছেলের মাথায় হাত দিয়ে। সারদা অকুত ভয়ে বলে, তাতে ভয়টা কি? আমায় বলো না, খোকার মাথায় হাত দিয়ে দিব্যি করতে। জীবনে কখনো পরপুরুষের দিকে চোখ তুলে চাইব না, 100 বার করে দিচ্ছি সে দিব্যি। চমৎকার বুদ্ধি, সেটা আর এটা এক হলো? কেন হবে না? আমি ছাড়া জগতের আর সকল মেয়ে মানুষকে পরস্ত্রী ভাবলেই কোনো কষ্ট নেই। বাহ, যাকে অগ্নিনারায়ণ সাক্ষী করে গ্রহণ করলাম। ও। সারদা ঝট করে উঠে দাঁড়ায়, দরজার খিলটা খুলে ফেলে, কপাট ধরে দাঁড়িয়ে চাপা একটা ভয়ঙ্কর শব্দ করে বলে ওঠে, ওহ বটে, এতক্ষণে প্রকাশ পেল মনের কথা। তা এতক্ষণ না ডুবিয়ে সেটা বললেই হতো। আচ্ছা। রাসু অবশ্য এবার ভয় পেয়েছে, সেও নেমে এসে বললে, আহা, তা কপাট খুলছো কেন, যাচ্ছ কোথায়? যাচ্ছি সেখানে যেখানে খলকাপট্ট নেই, আগুনের জ্বালা নেই, বলে ঝট করে বেরিয়ে পড়ে অন্ধকারে মিশে যায় সারদা। না, আর কিছু করবার নেই। নিরুপায় ক্ষোভে কিছুক্ষণ উঠোনের সেই গভীর রাত্রির নিকষ অন্ধকারের দিকে তাকিয়ে থেকে নিঃশব্দে কপাটটা ভেজিয়ে দিয়ে খাটের ওপর বসে পড়ে রাসু। ঘাম গড়াচ্ছে সর্বাঙ্গ দিয়ে, গরমে নয়, আতঙ্কে। কিন্তু করবার কি আছে এখন? ঘর থেকে বেরিয়ে তো আর বউ খুঁজে বেড়াতে পারবে না রাসু। মা খুড়ির ঘুম ভাঙিয়ে দুঃসংবাদটা জানাতেও পারবে না। নিজের হাতে যদি করণীয় কিছু থাকে, তো সে হচ্ছে নিজের হাতটা মুঠো পাকিয়ে নিজের মাথায়
কিল মারা। এলোকেশী দাওয়ায় পাটি পেতে বসে বউয়ের চুল বেঁধে দিচ্ছেন অনেকক্ষণ থেকেই। সেই দুপুরবেলা বসেছিলেন। এখন বেলা গড়িয়ে এলো। এলোকেশী যেন পণই করেছেন আজ তার জীবনের শ্রেষ্ঠ শিল্পকীর্তি দেখিয়ে ছাড়বেন। বউকে সামনে রেখে তার পেছনে হাঁটু গেড়ে উঁচু হয়ে বসেছেন তিনি। মুখের ভাব কঠোর কঠিন। ওদিকে টানের চোটে সত্যবতী রগের শির ফুলে উঠেছে। চুলের গোড়াগুলো মাথার চামড়া থেকে উঠে আসতে চাইছে। ঘাড় অনেকক্ষণ আগের থেকে টনটন করতে শুরু করেছে। এখন মেরুদণ্ডের মধ্যেও একটা অস্বস্তি শুরু হয়েছে। অথচ তার কেশকলাপ নিয়ে যে অপূর্ব শিল্প রচনার চেষ্টা চলছে, আশা হচ্ছে না সহজে তার সমাপ্তি হবে। কিন্তু কেবলমাত্র এলোকেশী অক্ষমতাকে দায়ী করলে অবিবেচনার কাজ হবে। দায়ী অপরপক্ষ। সত্যবতীর চুলগুলোও যেন বেয়াড়া ঘোরা। কোনো মতেই তাকে বাঘ মানিয়ে বশে আনা যাচ্ছে না। ঝুলে খাটো আর আড়ে ভারী চাপ চাপ কোকড়া কোকড়া চুলগুলো খোলা থাকলে যতই সুন্দর দেখাক, তাকে বেনির বন্ধনে বেঁধে করবীর আকৃতি দিতে গেলেই মুশকিলের এক শেষ। গোড়া বাঁধতে গেলে ফসফস করে এলিয়ে খুলে পড়ে। কোনো রকমে যদি বা 3 গুছির পেরে ফেলা যায় তো 5 গুছি 7 গুছি 9 গুছির দিকেও যাওয়া চলে না। কিন্তু এলোকেশী আজ বদ্ধপরিকর। 7 গুছির বাঁধনে বেঁধে কলকা খোপা করে দেবেন বউকে। তাই বাদ 3 অসাফল্যের পর এক গোছা মোটা মোটা কালো খুনশি দিয়ে চুলের গোড়াটাকে প্রায় ব্রহ্মতালুতে জড়ো করে এনে প্রাণপণ বিটকেলে বেঁধে ফেলেছেন এবং 7 গুছির 7 ভাগকে আয়ত্ত করতে চেষ্টা করছেন। দীর্ঘস্থায়ী এই চেষ্টায় সত্যবতীর অবস্থা উপরোক্ত। অনেকক্ষণ বাবু হয়ে বসে থাকার পর এবার হাঁটু দুটো মুড়ে বুকের কাছে জড়ো করে বসেছে সত্যবতী, কারণ পায়ে ঝিঁঝি করছিল। মুখটা সত্যবতীর আকাশমুখ, আর সেই মুখের ওপর পরনের নীলাম্বরা শাড়িখানার আঁচলটুকু চাপা দেওয়া। মুখে আঁচল চাপা না দিয়ে উপায় নেই, কারণ চুল বাঁধবার সময় ঘোমটা দেওয়া চলে না। অথচ জল জ্যান্ত আস্ত মুখখানা খুলে বসে থাকলেও চলবে না। নাইবা ধারে কাছে কেউ থাকলো, আর হলোই বা শাশুড়ি পিছনে বসে, তবু নতুন বউ বলে কথা। তাই আঁচলটা তুলে মুখে চাপা দিয়েছে সত্যবতী। মানে দিতে বাধ্য হয়েছে। ঘোমটা খসবার আগে এলোকেশী নির্দেশ দিয়েছেন, আঁচলটা মুখে ঢাকা দাও দিকি বাছা। তোমার তো আর বোধ বুদ্ধির বালাই নেই, অগত্যে সবই স্পষ্ট করে বলে দিতে হবে আমায়। দিনটা কি তবে সত্যবতীর শ্বশুরবাড়ি বাসের প্রথম দিন? না, তা নয়। এসেছে সত্যবতী প্রায় মাসখানেক হয়ে গেল, কিন্তু মাথাটা ওর যে এ পর্যন্ত শাশুড়ির হাতে পড়েনি। সৌদামিনী চুল বেঁধে সরময়দা মাখিয়ে আলতা পরিয়ে নতুন বউয়ের প্রসাধন আর যত্ন সাধন করছিল কদিন। হঠাৎ আজ এলোকেশীর নজরে পড়ল বউয়ের চুল বেড়া বেরুনি করে বাঁধা। দেখে রেগে জ্বলে উঠলেন এলোকেশী। তবু নিশ্চিত হবার জন্য ভুরু কুঁচকে ডাক দিলেন, এদিকে এসো দেখি বৌমা। শাশুড়ির সামনে কথা বলাও নিষেধ, মুখ খোলাও নিষেধ। সত্যবতী নীরবে কাছে এসে দাঁড়ালো। ঘোমটা অবশ্য বজায় থাকলো। এলোকেশী হ্যাঁচকা একটা টানে পুত্রবধূর পিঠের কাপড়টা খুলে খোপাটা দেখে নিলেন। ঠিক বটে, বেড়া বনুনিই বটে। তেলে বেগুনে জ্বলে উঠে ডাক দিলেন, সদু, সদি। যাকে বলে ত্রস্ত ব্যস্তে সেইভাবে ছুটে এলো সৌদামিনী। দেখলো নতুন বউ বুকে মাথা এক করে ঘাড় হেঁট করে দাঁড়িয়ে, আর মামি তার পিঠের কাপড় উঁচু করে তুলে দণ্ডায়মান। মামির নয়নে অগ্নিশিখা, কপালে
কুটিল রেখা। কি বলছো? এ প্রশ্ন উচ্চারণ করল না সৌদামিনী, শুধু শঙ্কিত দৃষ্টিতে দাঁড়িয়ে রইল। কি হলো বউয়ের পিঠে? কোনো জরুল চিহ্ন, না কোনো চর্মরোগের আভাস, নাকি বা কোনো পুরনো ক্ষতের দাগ? অর্থাৎ নতুন বউ কি দাগী? আর মামির সেন দৃষ্টির সামনে ধরা পড়ে গেছে সেটা? অবশ্য ভুল ধারণা নিয়ে বেশিক্ষণ থাকতে হলো না সৌদামিনীকে। এলোকেশী প্রবল স্বরে বলে উঠলেন, বলি সতী, এমন ব্যাগার ঠেলার কাজ কি না করলেই নয়? বুক থেকে পাথর নামে সৌদামিনীর। যাক, বাঁচা গেল। নতুন কিছু নয়, সেই আদি ও অকৃত্রিম লক্ষ্য। অতএব সাহসে ভর করে বলল, কি হলো? কি হলো বলি, শুধোতে লজ্জা করে না? ধম্মের ষাঁড়ের মতো আঁকাড়া গতর দিয়ে দুবেলা ভাতের পাথর মারছিস, আর গতরে হাওয়া দিয়ে বেড়াচ্ছিস। একটু হায়া আসে না প্রাণে? 10টা নয়, 20টা নয়, একটা ভাইবো, তার চুলটা বেঁধে দিয়েছিস এত অচ্ছেদ্যা করে। বলি কেন, কেন রে? এত অজ্ঞান আছি কেন? কিসে? হালটা কি তা বলবে তো? সহজ গলায় বলে সৌদামিনী, আর সত্যবতী ঘোমটার মধ্যে থেকে অবাক হয়ে প্রায় থরথর করে কাঁপতে থাকে। না, এলোকেশী কটু ভাষণে নয়, গিন্নিদের মুখের এরকম বিচ্ছিরি কিচ্ছিরি কথা শোনার অভ্যাস পাড়া বেড়ানি সত্যর কাছে। রামকালী চাটুর্যের বাড়ির কথাবার্তাগুলো কৎকিঞ্চিৎ সভ্য, না হলে তারই সেজ পিসি সাবি পিসির বাড়ি সর্বদা এ ধরনের কথার চাষ। সেজন্যে না, এলোকেশীর কটু ভাষণে না, অবাক হয় সৌদামিনীর সহ্য শক্তি দেখে। এত অপমানের পর ওই রকম সহজভাবে কথা বলল ঠাকুরঝি। এটা সত্যবতীর অদেখা। কটু কথার পরিবর্তে কটু কথা নয় ক্রন্দন, এই দেখতেই অভ্যস্ত সে। আর ঠাকুরঝি কিনা হালটা কি তা বলবে তো? এলোকেশী অবশ্য অবাক হন না, কারণ সৌদামিনীর এই সহ্য শক্তি তার পরিচিত। তবে তিনি তো আর প্রশংসায় উদ্বেল হন না, বরং এটা তার মামির প্রতি অগ্রাহ্য ভাব বলে রেগে জ্বলে যান। এখনো তাই বললেন, হালটা কি তা বলে তবে বোঝাতে হবে? মনে মনে জানছ না, চোখে দেখতে পাচ্ছ না, এ কি ছিঁড়ির চুল বাঁধা হয়েছে, বউয়ের মাথায় বেড়া বিনুনি? ছি ছি ছি, এতখানি বয়স হলো কখনো শ্বশুর বাড়ির বউয়ের মাথায় বেড়া বিনুনি দেখিনি। গলায় দড়ি তোর শুধু, গলায় দড়ি যে একটা মাত্র মাথা, তাও একখানা বাহারি খোপা বেঁধে দিতে পারিস না? শুধু হেসে ওঠে। বউয়ের চুল যা বাহারি, তাতে ওই বাহারি খোপা হয় না। বাঘই মানানো যায় না। বাঘ মানানো যায় না? এলোকেশী ঝঙ্কার দিয়ে ওঠেন। আচ্ছা, দেখব কেমন না মানা যায়। এই বাড়ুজ্জে গিন্নির কাছে জব্দ হয় না এমন কোন বস্তুর জগতে আছে দেখি। ত্রিজগতের মধ্যে বাঘ মানাতে পারলাম না শুধু এই তোমাকে। বেশ তো মামি, তুমি নিজেই হাতেই না হয় বউকে সাজিও, তোমার একটা মাত্র বেটার বউ, বলে সৌদামিনী। আর এলোকেশী আরো ধেই ধেই করে ওঠেন। কি বললি সতী? এত আসপদ্দা, মুখে মুখে জবাব? এত অহংকার তোর কবে চূর্ণ হবে? কবে তোর দুঃখে শ্যাল কুকুর কাঁদবে? এই আশায় আছি আমি। এই তোকে দিব্যি দিলাম সতী, যদি আর কোনোদিন তুই আমার বোর চুলে হাত দিবি। গুরুজনের দিব্যি গায়ে লাগে না, এ মানলে কি চলে গো? শুধু অম্লান বদনে বলে, তোমার হলো কি মন মর্জি, কোন দিন দেবে কোন দিন বা ভুলে যাবে। কি বললি, কি বললি হতচ্ছাড়ি? আমার একটা বেটার বউয়ের কথা আমি ভুলে যাব? তাতে আর আশ্চর্য কি মামি? শুধু নিতান্ত অমায়িক মুখে বলে,
তোমার সে গুণে কি ঘাট আছে? আপনার খিদের খাওয়া, তাই তো অর্ধেক দিন ভুলে যাও, ডেকে খাওয়াতে হয়। এলোকেশি সহসা থতমত খান। এটা ঠিক কোন ধরনের কথা ধরতে পারেন না, অভিযোগ না প্রশস্তি। তাই ভারী মুখে বলেন, হ্যাঁ, আমি ভুলেই থাকছি, আর রোজ তুমি আমায় ডেকে তুলে ঝিনুকে করে গিলিয়ে দিচ্ছ। আহা, তা না দি, তোমার কি খেয়াল থাকে? না থাকে না থাক, বউয়ের চুল আজ থেকে আমিই বাঁধবো, এই বলে রাখছি। ও চুলের দড়ি কটা সব আমার ঘরে রেখে যাবি, পাখির কাঁটাগুলো দিতে ভুলবি না। দেব, দিয়ে যাব। তা বউয়ের বাবা যে সোনার চিরুনি, সাপ কাঁটা, বাগান ফুল ইত্যাদি করে এক রাশ মাথার গয়না দিয়েছেন, সেগুলোই বা বাক্সয় পুরে রাখছো কেন? সব বার করে বাহার করে দিও। সে আমি কি করব না করব তোমার কাছে পরামর্শ করতে আসবো না, অনবরত খালি চ্যাটাং চ্যাটাং কথা। ভগবান যে কোন দিন কঠিন রোগে তোর বাকশক্তির হরণ করে নেন না, তাই ভাবি। তুই জন্মের শোধ বোবা হয়ে থাক, আমি নিঃসিংহতলায় ভোগ চড়াই। দোহাই মামি, ওসব মানত টানত করতে যেও না। দেবদেবীরা এক শুনতে আর এক শুনে বসে, হয়তোবা বোবার বদলে ঠুঠো করে দেবে, তখন মরবে তুমি লাফিয়ে ঝাঁপিয়ে। কি বললি সতী? তুই ঠুটো হয়ে বসে থাকলে আমার সংসার অচল হয়ে যাবে? সাধে বলি, অহংকারে পাঁচ পাতর। আমার সংসার আমি চালাতে পারি না ভেবেছিস? বাঁ হাতের কোড়ে আঙুলে পারি, কিন্তু সে আঙুলি বা আমি নাড়ব কেন? ভাত কাপড় দিয়ে তোকে পুষছি যখন। আহা, আমিও তো তাই বলছি গো, ঠুটো হলেও ভাত কাপড় দিতেই হবে। হবে, দায় পড়েছে, ঠ্যাং ধরে টেনে পগারে ফেলে দেব। সর্বনাশ মামি, ও বুদ্ধি করতেও যেও না। পাড়াপড়শি তাহলে সেই পগারের পাক তুলে এনে তোমার গালেই মুখে মাখাবে। বলে হাসতে হাসতে চলে যায় সৌদামিনী, সত্যবতীকে স্তম্ভিত করে রেখে। বড় সংসারে মেয়ে সত্যবতী, তার এতটুকু জীবনে অনেক চরিত্র দেখেছে, এরকম আর দেখেনি। যাক, সকালের সেই ঘটনার পরিণামে আজ দুপুরের এই মল্লযুদ্ধ। সত্যি বড় ভারী চুলের গোড়া 70, অথচ এদিকে ঝুলে খাটো। এক গোছা কালো ঘুনসি দিয়ে ঘষে বেঁধে আর গোছা গোছা ঘুনসির ভেজাল মিশিয়ে বেনি দুটো যদি বা লম্বা করলেন এলোকেশি, তাদের প্রজাপতির ছাদে পাক খাওয়াতে গিয়ে গোড়া শুদ্ধ ঢিলে হয়ে নেমে এলো সত্যবতীর কপালের ভের। ঠিক সেই মুহূর্তেই সত্যবতী বোধ করি পিঠের খিল আর পায়ের ঝিঁঝি ধরা কমাতে একটু নড়ে চড়ে বসল। ব্যাপারটা হলো পত্রাধার তৈল কি তৈলাধার পত্রেরই মতো। বন্ধনটা ঢিলে হয়ে পড়ার জন্য মুক্তির সুখে নড়ে চড়ে বসল সত্যবতী। না, নড়ে চড়ে বসার জন্য বেনি বন্ধন মুক্ত হয়ে গেল সেটা বোঝা গেল না। এলোকেশি দেখলেন বউ নড়ল, চুল খুলল। এলোকেশি পাথরের দেবী নন, রক্ত মাংসের মানুষ, তারপরও যদি তাকে ঠান্ডা মাথায় সহজভাবে বসে থাকতে দেখবার আশা করা যায়, সে আশাটা পাগলের আশা। পাগলের আশা পূর্ণ হয় না, হবারও নয়। এতক্ষণে পরিশ্রম পণ্ড হওয়ার আগে আর সৌদামিনীকে নিজের শিল্প প্রতিভা দেখিয়ে দেবার আশাভঙ্গে দিক বিদিক জ্ঞানশূন্য এলোকেশি সহসা একটা অভাবিত কাজ করে বসলেন। বউয়ের সেই খিল চড়ানো সিধে পিঠটার ওপর গুম করে একটা গোল গাল কিল বসিয়ে দিয়ে বললেন, হলো তো, গেল তো কল্যায়, এক দণ্ড যদি সুস্থির। কিন্তু কথা এলোকেশিকে শেষ করতে হলো না। মুহূর্তের মধ্যে আর একটা প্রলয় ঘটে গেল। শাশুড়ির হাত থেকে চুলের ভার এক হ্যাঁচকায় টান দিয়ে সত্যবতী ছিটকে দাঁড়িয়ে উঠল, আর শাশুড়ির সঙ্গে যে কথা কওয়া নিষেধ সে কথা সম্পূর্ণ বিস্মিত হয়ে দীপ্তস্বরে বলে উঠল, তুমি আমায় মারলে যে? কিলটা বসিয়ে চকিতে হয়তো একটু অনুতপ্ত হয়েছিলেন এলোকেশি, কিন্তু সেই অনুতাপের অনুভূতি দানা বাঁধবার আগেই
এই আকস্মিক বিদ্যুতাঘাতে এলোকেশী প্রথমটা যেন পাথর হয়ে গেলেন। বউয়ের কণ্ঠস্বর কেমন একটা জানবার সুযোগ এ পর্যন্ত হয়নি এলোকেশী। কেননা তার সঙ্গে তো বটেই, তার সামনেও কোনো দিন বউ কথা কয়নি, কইবার রেওয়াজও নেই। কোনো প্রশ্ন করলে শুধু ঘাড় নেড়ে হ্যাঁ না জানিয়েছে। কথা যা আসে সদুর সঙ্গে, কিন্তু সেও তো নিভৃতে রাতে সৌদামিনীর কাছে শৈব। কারণ ডাগরটি না হলে তার ঘরে বরে প্রশ্ন ওঠে না। না, কোনো ছলে সত্যবতীর কণ্ঠস্বর এলোকেশীর কানে আসেনি। সহসা আজ সেই স্বর বাজের মতোই কানে বাজল। এ কি জোরালো গলা বউ মানুষের! এতটুকু একটা মানুষের! অনুতাপের বাষ্প ধুলো হয়ে উড়ে গেল। এলোকেশীও দাঁড়িয়ে উঠলেন, চেঁচিয়ে তেড়ে বললেন, মেরেছি, ব্যাস করেছি। করবি কি শুনি? তুইও উল্টে মারবি নাকি? সত্য তখন এলোকেশীর অনেক পরিশ্রমের গড়া সাতগুছির বেনি দুটোর মধ্যে আঙুল চালিয়ে চালিয়ে জোরে জোরে খুলে ফেলতে শুরু করেছে। মাথায় কাপড় নেই, মুখের আঁচল খসেছে, সেই মুখে আগুনের আভা। এলোকেশীর কথায় একবার সে আগুন ভরা মুখটা ফিরিয়ে অবজ্ঞা ভরে উচ্চারণ করল সত্য, আমি অমন ছোট লোক নই। তবে মনে রেখো, আর কোনোদিন যেন। কি বললি? আর কোনোদিন যেন গলা টিপলে দুধ বেরোয় এক ফোঁটা মেয়ে, তার এত বড় কথা? মেরে তোকে তুলো ধুনতে পারি তা জানিস? সতী লক্ষ্মী ছাড়ি আন দেখিনি একখানা চেলা কাঠ। কেমন করে বউ ঠিক করতে হয় দেখাই ত্রিজগৎকে। চেলা কাঠ পিঠে পড়লেই তেজ বেরিয়ে যাবে। মারো না দেখি, তোমার কত চেলা কাঠ আছে? বলে দীপ্ত ভঙ্গিতে শাশুড়ির মুখোমুখি দাঁড়িয়ে থাকে সত্যবতীর নির্ভীক দুই চোখ মেলে। জীবনে অনেকবার রেগে জ্ঞান হারা হয়েছেন এলোকেশী, অনেকবার বুক চাপড়েছেন, সাপবন্যি করেছেন, দাপাদাপি করেছেন, কিন্তু আজকের মতো অবস্থা বোধ করি তার জীবনে আসেনি। এ অবস্থা যে তার কল্পনারও বাইরে, স্বপ্নেরও বাইরে। তাই সহসা যেন নিথর হয়ে গেলেন তিনি। সাপের মতো ঠান্ডা চোখে শুধু তাকিয়ে রইলেন সেই দুঃসাহসী প্রতিমূর্তির দিকে। ঠিক এই অবস্থায় থাকলে কতক্ষণ কি হতো বলা শক্ত, কিন্তু ভাগ্যের কৌতুকে আর একটা অঘটন ঘটে গেল। সেই নাটকীয় মুহূর্তে উঠোনের বেড়ায় দরজার ঠেলে বাড়িতে এসে ঢুকল নবকুমার। ঢুকেই যেন বজ্রাহত হয়ে গেল। এ কি পরিস্থিতি! সহস্র সাপের ফোনার মতো এক রাশ চুলের ফেনায় দাঁড়িয়ে সম্পূর্ণ খোলা মুখে এলোকেশীর মুখোমুখি অগ্নিবর্ষী দুই চোখে সোজা তাকিয়ে যে মেয়েটা দাঁড়িয়ে আছে, কেউ নবকুমারের বউ নাকি? কিন্তু তাই কি সম্ভব? আকাশ থেকে বাজ পড়ছে না, পৃথিবীর মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে না, এমনকি প্রলয়ঙ্কর একটা ঝড়ও উঠছে না, অথচ নবকুমারের বউ নবকুমারের মার সামনে অমনি করে দাঁড়িয়ে আছে। আর নবকুমার ঢুকে হাঁ করে দাঁড়িয়ে পড়া সত্ত্বেও দিকপাত করছে না মাত্র। অসম্ভব, অসম্ভব। এ অন্য আর কেউ। নবকুমার অমারের অজানিত পড়শি বাড়ির মেয়ে। হয়তো ভয়ঙ্কর কোনো একটা কিছু ঘটেছে ওদের সঙ্গে। নবকুমার গলা খাঁকড়ে দিতে ভুলে যায়, সরে যেতে ভুলে যায়। স্তম্ভিত বিস্ময়ে তাকিয়ে থাকে। বিপদ যে ঘোরতর। অসম্ভব বলে একেবারে নিশ্চিত হতেই বা পাচ্ছে কই? বউয়ের মুখটা দেখবার সৌভাগ্য কোনোদিন না হলেও এই মাসখানেকের মধ্যে কন্যা 20-25 বার আভাসে ছায়ায় বউকে দেখতে পেয়েছে সে। যদিও পাছে কেউ দেখে ফেলে বউয়ের দিকে তাকিয়ে আছে নবকুমার, তাই সেই তাকানোটা পলকস্থায়ী হয়েছে মাত্র। তবু ক্যামেরার লেন্স পলকের মধ্যেই চিরকালের মতো ছবি ধরে রাখে। মুখ না দেখুক, সর্ব অবয়বের একটা ভঙ্গি তো দেখেছে, আর দেখেছে ওই নীলাম্বরীর আঁচলখানি। অতএব মনকে চোখ ঠেরে লাভ নেই। চোখ বুজে সূর্যকে অস্বীকার করতে যাওয়া হাস্যকর। পাড়াপড়শির কেউ নয়, সেই দৃপ্তমূর্তি নবকুমারের বউই।
যে বইয়ের উদ্দেশ্যে নবকুমার স্বপ্নে জাগরণে নিঃশব্দ উচ্চারণে ক্রমাগত গাইছে। কও না কথা মুখ তুলে বউ, দেখো না চেয়ে চোখ মেলে। কিন্তু সে কি এই চোখ? নবকুমার যেমন নিঃশব্দে এসেছিল, যদি পরিস্থিতি দেখে তেমনি নিঃশব্দে সরে পড়ত, তাহলে হয়তো নাটকের এই নাট্য মুহূর্তটা এমন চূড়ান্তে উঠত না। হয়তো সত্যবতী নির্ভীকভাবে সেখান থেকে সরে যেত, আর এলোকেশী জীবনের যত গালিগালাজ শিখেছেন সেগুলোকে উচ্চারণ করতেন বসে বসে। আর স্বামী পুত্র বাড়ি ফিরলে বউয়ের এই মারাত্মক দুঃসাহস আর ভয়ঙ্কর দুর্বিনয়ের কাহিনী বিস্তারিত বর্ণনায় পেশ করতেন। তারপর গড়িয়ে যেত ব্যাপারটা। কিন্তু নির্বোধ নবকুমার সেখানেই দাঁড়িয়ে রইল হাঁ করে। আর এক সময়ে এলোকেশীর চোখ দিয়ে পড়ল তার উপর, দাওয়ার উপর তিনি, নিচে উঠোনে ছেলে। নবকুমারকে এভাবে হাঁ করে দাঁড়িয়ে থাকতে দেখে এলোকেশীও একেবারে হাঁ হয়ে গেলেন। তারপর সহসা সেই এতক্ষণে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা হাঁ আর ভয়ঙ্কর একটা চিৎকার উঠল, ওরে লক্ষ্মী ছাড়া হতবাগা মেনিমুখ ছোড়া, পায়ে কি তোর জুতো নেই? জুতিয়ে জুতিয়ে ওই মুখটা তোর জন্মেশ্বর ছেঁচে শোধ না করে দিতে পারিস, তবে বলি বাপের বেটা বাহাদুর। কিন্তু নবকুমার নিশ্চল। পরক্ষণেই সুর ফেরটা ধরলেন এলোকেশী। ওগো মা গো, কে কোথায় আছো দেখো গো, বেটার বউ দুজনে মিলে কি অপমানটা করছে আমায়। ওরে নবা, বামুনের গরু, ছোট লোকের মেয়ে বিয়ে দিয়ে তুইও কি ছোট লোক হয়ে গেলি? দু পায়ে খাড়া দাঁড়িয়ে মায়ের অপমাননি দেখছিস? তবে মার মার, ঝ্যাঁটা মার, আমাকেই মার। ঝ্যাঁটা খাওয়ার উপযুক্ত শাস্তি আমার, না হলে এখনো ওই বউ ভিটেই বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকতে দিই? মাথা মুড়িয়ে ঘোল ঢেলে গলা ধাক্কা দিয়ে বের করে দিই না? ওগো মা গো, বউ আমায় ধরে মারে আর তাই আমার ছেলে দাঁড়িয়ে দেখে। এতক্ষণে নবকুমার বোধ করি চেতনা ফিরে পায়, আর ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গেই চোঁ চোঁ দৌড় মারে সে খোলা দরজাটা দিয়ে। খিড়কির ঘাটে বাসন মাজছিল সদু। ঘাটের পাশ দিয়ে নবকুমারকে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে দেখে দাঁড়িয়ে উঠে ছাই মাখা হাতটায় নেড়ে ডাক দেয়, নবু, কি হলো রে? ও নবু, অমন করে ছুটছিস কেন? নবকুমার প্রথম ভাবল পিছুটাকে সাড়া দেবে না, ছুটে একেবারে নিতাইদের বাড়ি গিয়ে পড়বে। তারপর বলবে, জল দে এক ঘটি। কারণ নিতাই হচ্ছে তার সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু। বিচলিত অবস্থায় তার কাছেই যাওয়া চলে। কিন্তু সৌদামিনীর উত্তরোত্তর ডাকে কি ভেবে থমকে দাঁড়ালো, ফিরল। তারপর গুটি গুটি এসে খাটের পাশে একটা ঝরে পড়া তাল গাছের গুঁড়ির ওপর বসে পড়ে রুদ্ধ কণ্ঠে বলল, আমি আর বাড়ি ফিরব না সদুদি। কথা ছিঁড়ি শোনো ছেলে, হলো কি তাই বল। সর্বনাশ হয়েছে সদুদি। আরে গেল যা, সর্বনাশের কথা বলতে আছে নাকি? হলে বলতে আছে বই কি। শুধু নবকুমারের প্রকৃতির সঙ্গে পরিচিত, তাই বেশি ভয় না পেয়ে বলে, কেন, তোর মা হঠাৎ ছড়ি উল্টালো নাকি? মা নয় সদুদি, মা নয়, আমি জানি না, ঠিক বলতে পারছি না আমি সত্যি বেঁচে আছি কি না। গায়ে চিমটি কেটে দেখ বলে পুকুরের জলে হাত ডুবিয়ে ডুবিয়ে ছাই মাটি ধুতে থাকে সদু। মামি বুঝি রণচণ্ডী হয়ে তেড়ে এসেছিল? জানি না। জানিস না? ন্যাকামি রাত দেখি নবু, হয় কি হয়েছে তাই বল, নয় যেদিকে যাচ্ছিলি সেই দিকে যা, বেটা ছেড়ে না মেয়ে মানুষ তুই। সদুদি, যে দৃশ্য দেখে এসেছি তা দেখলে অতি বড় বীর বেটা ছেলেরও পেটের ভেতর হাত পা সেঁধিয়ে যায়। না, তোর দেখছি আর গৌরচন্দ্রিকা শেষ হয় না। বলবি তো বল, না বলবি তো যা। ভূত দেখেছিস, ডাকাত পড়া দেখেছিস? তাও তো জানি না। নবকুমার বুকে বল করে কণ্ঠে শব্দ আনে, ঝপ করে বলে ওঠে, মাতে আর তোমাদের বউতে মারামারি করছে।
বললাম তো মারামারি করছে। কি করছে মাতে আর বউতে? চমকে ওঠে সৌদামিনী। সৌদামিনী এক মুহূর্ত স্তব্ধ থেকে তারপর বলে, মারামারি কথাটা বলছিস কেন? মামি বউকে ধরে ঠ্যাঙাচ্ছে তাই বল। আর সেই দৃশ্য দেখে তুই মদ্য পুরুষ কাছা কোঁচা ছুট মারছিস? ছি, কেন তুই মেয়ে মানুষ হয়ে জন্মাসনি রে নবু, তাই ভাবি। যাই দেখি ইতিমধ্যে কি ঘটনা ঘটল। এই তো খানিক আগে বাসনের পাঁজা নিয়ে বেরিয়ে এলাম, দেখলাম মামি বউটা চুলের বাঁধ বাঁধছে। ইতিমধ্যে হালটা কি? আমি তো এই ঢুকলাম বাড়িতে, তুমি শিগগির যাও সধুদি। যাই বাবা, পলকে প্রলয়, তিল থেকে তিল ভাণ্ডেশ্বর। কি হলো এক্ষুনি? সৌদামিনী তাড়াতাড়ি বাসনগুলো ধুয়ে নিতে থাকে। আমি আজ নিতাইদের বাড়িতেই থাকবো সধুদি, এই চললাম। সৌদামিনী ভ্রু কুঁচকে বলে, কদিন পরের বাড়িতে থাকবি? যতদিন চলে। তার মানে নিজের গা বাঁচিয়ে কেটে পড়বি, আর পরের মেয়েটা, দুধের মেয়েটা, তোর মায়ের হাতে পড়ে মার খাবে? পরের মেয়ে এবং দুধের মেয়ে শব্দটায় নবকুমারের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে, চোখে জল এসে যায়। কষ্ট গোপন করে বলে, তা আমি আর কি করব? সৌদামিনী আর চোখে একবার ওর মুখচ্ছবি দেখে নিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলে, দৃশ্য দেখে চলে না এলেই পারতিস। তুই জানিস তাহলে? তুই দেখছিস জানলে যতই হোক নিজেকে একটু সামনে নিত মামি, একেবারে শেষ করে ফেলতো না। যাই দেখি ছুরি বাঁচল কি মরল। নবকুমার লজ্জা ত্যাগ করে সহসা বলে ওঠে, যাই বলো সধুদি, যা দেখলাম ও তোমার বউটি পড়ে মার খাবার মেয়ে নয়। আমারও তা মনে হয় বলে শুধু সকৌতুকে একটু হেসে বলে, মারামারি না করুক, পড়ে মার খাবে না। তা তুই তো বলতেই পারলি না হয়েছেটা কি? গোড়া থেকে কি হয়েছে কিচ্ছু জানি না ছাই। বাড়ি ঢুকতেই দেখি দাওয়ায় দুটি প্রাণী মুখোমুখি দাঁড়িয়ে, একজন সাপিনীর মতো ফুঁসছে আর একজন বাঘিনীর মতো গর্জাচ্ছে। সৌদামিনী হেসে উঠে বলে, ভারে, তুই তো অনেক নাটকের কথা শিখেছিস দেখছি। যাক, কালে ভবিষ্যতে কাজে লাগবে। তোর বউও খুব পণ্ডিত। বউয়ের গল্প কান ভরে শুনতে ইচ্ছে করে নবকুমারের। ভুলে যায় এই মাত্র তাকে বাঘিনীর সঙ্গে তুলনা করেছে সে নিজেই। কিন্তু গল্প বাড়বে কি উপায়ে? নবকুমার তো আর কথা ফেলে বাড়তে পারে না। শুধু ভাবে, কালে ভবিষ্যতে। সে কতকাল, কোন ভবিষ্যৎ? বাঘিনীর মুখটা বার বার মনে ধাক্কা দিচ্ছে। ভয়ঙ্কর কিন্তু সুন্দর। কি বড় বড় চোখ, কি চমৎকার জোড়া ভুরু। কিন্তু বউ মায়ের মতো রাগী হবে হয়তো, লজ্জায় কুণ্ঠায় বিগলিত বউটি মাত্র থাকবে না। নবকুমারের কল্পনার সঙ্গে ঠিক খাপ খাচ্ছে কি? ঠিক যেন কি একটা লোকসানের দুঃখে বুকটা টনটন করে ওঠে নবকুমারের। কাদার পুতুলের মতো একটি নিরীহ ভালো মানুষ বউ নবকুমারের ভাগ্যে জুটলে কি এসে যেত ভগবানের? এত লোকেরই তো অমন বউ হয়। কিন্তু সাপের ফণার মতো চুলের ফণায় ঘেরা ওই মুখখানি, ওতে যেন আগুনের আকর্ষণ। নবকুমার পতঙ্গ মাত্র। সৌদামিনী বলে, বেবাকি হয়ে যাচ্ছিলি তো যা, মেলা রাত করিস নে। হাঁড়ি আগলে বসে থাকতে পারবো না। হাঁড়ি, রান্না, ভাত, এসব শব্দগুলো কাজে লাগবে আজ। নবকুমার যেন বিশ্বাস হয় না। ভয়ে ভয়ে বলে, আছি এখানটায় আমি, তুমি একবার দেখে এসে খবরটা আমায় দিতে পারো সধুদি? নিশ্চিন্তি হয়ে তাহলে আমাদের তাসের আড্ডায় যেতে পারি। ওরে আমার কে রে, উনি বাবু হয়ে বসে থাকবেন আর আমি ওনার জন্য খবরের থালা বয়ে নিয়ে আসবো। বলে থালা বাসনের গোছটা বাগিয়ে কাঁধের ওপর তুলে নেয় সধু, হাতে গামছার পুটুলিতে ঘটি বাটি।
চলে যেতে যেতে ছোট্ট ভাইটাকে আর একবার অভয় দেয় সে। বউয়ের চিন্তে করে মন খারাপ করিস নে। নেহাত যদি মামি খুন করে ফাঁসির দায়ে না পড়ে তো ওই বউয়ের দ্বারাই শায়েস্তা হবে। বউ তোর যেমন তেমন মেয়ে নয়। যদি খুন না করে? যদিটা নবকুমারের বুকের মধ্যে কাঁটার মতো খচখচিয়ে ওঠে, কিন্তু প্রশ্ন তুলতে পারে না, শুধু ম্রিয়মাণ হয়ে বসে থাকে। সন্ধে হয়ে আসছে। এখানে আর বসে থাকতে হবে না, যা কোথায় যাচ্ছিলি ঘুরে আয়। শুধু লম্বা লম্বা পা ফেলে বাঁশবাগানের খানিকটা অতিক্রম করে, কিন্তু নবকুমার আবার পিছু নিয়েছে। উদ্ভ্রান্ত মুখ, ছলছল চোখ। সধুদীপ, তোমার সঙ্গে আমিও যাব। শুধু মৃদু হেসে পা চালাতে চালাতেই বলে, কেন? এই যে বললি আর কখনো বাড়ি ফিরবি না। মনটা কী রকম যেন করছে সধুদীপ বলে সঙ্গে সঙ্গে এগোতে এগোতে নবকুমার হঠাৎ সুর বদলায়। বউ যদি মাকে অপমান করে তাকেও শাস্তি দেওয়া দরকার। গায়ে পড়ে কাউকে অপমান করবার মেয়ে সে নয় নবু। সেদিকে তুই নিশ্চিন্তি থাক। তবে কেউ যদি গা পেতে অপমান নিতে যায় সে কথা আলাদা। আসল কথা কি জানিস? বউ হলো উঁচু ঘরের শিক্ষিত মেয়ে, শিক্ষা দীক্ষা উঁচু, লেখাপড়া জানে, বড় বড় বই পড়ে ফেলে, নিজে পয়ার বাঁধে। স্থানকাল ভুলে নবকুমার প্রায় চেঁচিয়ে ওঠে, বলে, মস্করা করছো আমার সঙ্গে? কি দরকার আমার? আকাশ থেকে কথা পেড়ে বললেই বা যাবো কি করে? আর ওসব আমি বুঝি নাকি? বউ আমার কাছে মনটা খোলে তাই টের পেয়েছি। শুধুর কাছে মনটা খোলে? হায়, কবে সেই আকাঙ্ক্ষিত স্বর্গসুখ আসবে নবকুমারের ভাগ্যে, যেদিন নবকুমারের সামনে বউ মন খুলবে? শুধু আবার মুখ চালায়, তোদের এ বাড়িতে বিয়ে হওয়া ওর উচিত হয়নি, এই বলে দিলাম স্পষ্ট কথা। তুই রাগ করিস আর যাই করিস, এ বাড়ি ওর যোগ্যই নয়। মামির পয়সাই আছে, নজর বলতে আছে কিছু, আর বউয়ের ছোট নজর দেখার অভ্যেসই নেই। এই তো সেদিন মামি পাড়ার লোকের গয়না বাঁধা রেখে টাকা ধার দিয়ে সুদ নেয় শুনে যেন হিমাঙ্গী হয়ে গেল বউ। নবকুমার বিরক্তভাবে বলে, তা ওসব কথা বলতে যাবারই বা কি দরকার? বলতে আমি যাইনি রে বাপু, তোর বউয়ের কান ধরে। ওর সামনেই ঘোষকিন্নি এক জোড়া বাজুবন্ধ দিয়ে দই দস্তুর করতে লাগলো। সে বলে টাকায় 1 পয়সা, মামি বলে টাকায় 1.5 পয়সা, আর 8 পয়সা নিয়ে ধস্তাধস্তি। সেসব অবধি কী হলো তা আর শোনা হলো না নবকুমারের। সহসা বাড়ির মধ্যে থেকে ভয়ঙ্কর একটা চিৎকারের রোল ভেসে এলো, সর্বনাশ হয়েছে। শুধু নিষেধবাণী ভুলে নবকুমারের সর্বনাশ শব্দটাই আবারও ব্যবহার করল। নিশ্চয় হয়ে গেল একটা কিছু। শুধু ততক্ষণে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে, আর নবকুমার সে চলৎ শক্তি হারিয়ে দাঁড়িয়ে থাকে নিজেরই বাড়ির দিকে তাকিয়ে। তীক্ষ্ণ তীব্র সানুনাসিক একটা স্বরটা কার? এ তো এলোকেশির। তবে হলোটা কি? কিন্তু যাই হোক, সব কিছু ছাপিয়ে নবকুমারের প্রাণটা হাহাকারে ভরে উঠল। এই ভেবে এই অসাধারণ বউকে নিয়ে ঘর করা হলো না নবকুমারের অদৃষ্টে। মা হয় বউকে মারি পোড়ার ঘাটে পাঠাবে, নয় জন্মের শোধ বাপের বাড়ি বিদেয় করবে। মার চিৎকার উত্তরোত্তর আকাশে উঠেছে, আর দলে দলে পাড়াপড়শিরা নবকুমারের বাড়ির দিকে দৌড়চ্ছে। নবকুমার যাত্রা গানের দর্শকের মতো পাথর হয়ে দাঁড়িয়ে থাকে আর দেখতে থাকে সেই দৃশ্য। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।